প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো দ্য পার্সুট অফ হ্যাপিনেস সিনেমাটি নিয়ে, যা 2006 সালে মুক্তি পায়, যেখানে আমেরিকান মিলেনিয়ার ক্রিস গার্ডেনারের জীবনীকে তুলে ধরা হয়। দ্য পার্সুট অফ হ্যাপিনেস একটি সিনেমা নয়, বরং এটি একটি জার্নি, যেখানে দেখানো হয়েছে একজন ব্যক্তি যে কিনা জীবনের শুধু দুঃখ আর গরিবি ছাড়া কিছুই দেখেনি, কিন্তু পরবর্তীতে সে কিভাবে তার পরিশ্রম ও মেহনত দ্বারা সত্যিকারের হ্যাপিনেস অ্যাচিভ করেছিল। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই উইল স্মিথকে ক্রিস গার্ডেনার হিসেবে। সে তার ছেলে ক্রিস্টোফার ও ওয়াইফ লিন্ডারের সাথে একটি ছোট রুমের বাসায় থাকে। ক্রিস ও লিন্ডা দুজনেই চাকরিজীবী হওয়ায় ক্রিস্টোফারকে তারা ডে কেয়ারে রেখে আসে প্রতিদিন ক্রিস তার ছেলেকে ডে কেয়ারে রেখে কাজে চলে যেত, যেখানে তার হাতে একটি বড় আকারের সাদা বক্স দেখা যেত। সেটি মূলত একটি স্ক্যানার মেশিন, যা এক্সরের মতো কাজ করে। ক্রিস ছিল এটার সেলসম্যান। এক্সরে মেশিনের তুলনায় বেশি দাম হওয়ায় অনেক ডক্টর এটাকে বেকার মনে করত এবং ক্রিসকে ফিরিয়ে দিত। নিজের বাড়ি ভাড়া ও ক্রিস্টোফারের ডে কেয়ারের ফিস দিতে প্রতি মাসে ক্রিসকে অন্তত 2টি স্ক্যানার বিক্রি করতে হতো, কিন্তু লম্বা সময় ধরে একটিও স্ক্যানার বিক্রি না হওয়ায় তার আর্থিক অবস্থা অনেক শোচনীয় হয়ে পড়ে। জরুরি একটি স্ক্যানার বিক্রির উদ্দেশ্যে ক্রিস তার শহর থেকে একটু দূরে অকল্যান্ডে একজন ডক্টরের কাছে আসে, কিন্তু ডক্টর এটির বেকার মেশিন বলে সেটা ক্রয় করতে অনিচ্ছা পোষণ করে। হসপিটাল থেকে বেরিয়ে ক্রিস দেখে পুলিশ তার গাড়িটি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারে না, শুধু চেয়ে চেয়ে দেখে, কারণ তার কাছে পার্কিং এর জন্য কোনো টাকাই থাকে না। ক্রিস কোনোভাবে বাসায় ফিরে এসে সেখানে তার স্ত্রী লিন্ডা তাকে বাসা ভাড়া ও ট্যাক্সের জন্য বকাবকি করতে থাকে, কিন্তু ক্রিসের কাছে এই সব কিছুর জন্য কোনো টাকা না থাকায় সে লিন্ডার কথায় কোনো কান না দিয়ে পরের মাসের জন্য সব কিছু ডিউ করে দেয়। পরদিন ক্রিস কাজে বেরিয়ে দেখে রাস্তায় এক অফিসের সামনে একজন একটি স্পোর্টস কার থেকে নামছিল। সে গাড়িটি দেখে খুব প্রভাবিত হয় এবং সে লোকটিকে বলে, আমি আপনাকে 2টি প্রশ্ন করতে চাই, আপনার সফলতার সিক্রেট কি এবং আপনি কি করেন? লোকটি বলে উনি একজন স্টক ব্রোকার। ক্রিস জিজ্ঞাসা করে একজন স্টক ব্রোকার হতে হলে তাকে কলেজ থেকে ডিগ্রি নিতে হবে কিনা। লোকটি বলে, না, আপনাকে কিছু অঙ্কের হিসাব জানতে হবে এবং মানুষের সাথে ভালোভাবে কথা বলতে জানতে হবে। লোকটি চলে যাওয়ার পর ক্রিস খেয়াল করে সেই অফিসটির সকল কর্মচারী অনেক হাসি খুশি ও স্বাচ্ছন্দ্যময় অবস্থায়। ক্রিস এগুলো দেখে প্রভাবিত হয়, নিজেকে প্রশ্ন করে যে আমি কেন এমন হতে পারবো না, এবং সেও সিদ্ধান্ত নেয় এই সেলসম্যানের চাকরি ছেড়ে সেও স্টক মার্কেটে ব্রোকার হবে। পরদিন সকালে ক্রিস তার স্ত্রী লিন্ডাকে এইসব ব্যাপারে জানায়। লিন্ডা অনেক রেগে যায় এবং বলে, এইসব ফালতু কাজে টাইম নষ্ট না করে তুমি দ্রুত স্ক্যানার বিক্রি করে ঋণ পরিশোধ করো। ক্রিস লিন্ডার কথা শুনে অনেক দুঃখ পায় এবং সে নিজেও জানে লিন্ডা ভুল কিছু বলছে না। পরদিন ক্রিস একটি ইন্টার্নশিপ অফিসে যায় ব্রোকার কোর্স করার জন্য, ক্রিস নিজেকে আরো স্মার্ট হিসেবে তুলে ধরতে। স্ক্যানার মেশিনটি বাইরে একজনের কাছে দিয়ে যায় এবং তাকে $1 দেয় যেন সে তার স্ক্যানার মেশিনটি দেখে রাখে। ক্রিস অফিসের ভিতরে গেলে মিস্টার টুইটেল তাকে একটি ফর্ম দেয় এবং বলে তারা অলরেডি 20 জনকে সিলেক্ট করে ফেলেছে, তারা একটি ইন্টারভিউ নিবে, তারপর তাদেরকে ট্রেনিং এর সুযোগ দেওয়া হবে এবং তাদের মধ্যে কেবল একজনকেই ব্রোকারের চাকরিটি দেওয়া হবে। ঠিক তখনই ক্রিস দেখে মেয়েটি তার মেশিন নিয়ে পালাচ্ছে। সে দ্রুত তার পিছু নেয়, কিন্তু মেয়েটি ট্রেনে উঠে পড়ায় ক্রিস তাকে ধরতে ব্যর্থ হয়। মেশিন হারিয়ে যাওয়ার শোকে ও টেনশনে ক্রিস সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। পরদিন ক্রিস তার ডকুমেন্ট জমা দিতে মেইন অফিসে গেলে সে সেইখানে ওই মেয়েটিকে দেখতে পায় যে তার স্ক্যানার মেশিনটি নিয়ে পালিয়েছিল। সে তার পুরো কাহিনী বলে মেয়েটিকে। সে বলে, আমি আমার পুরো জীবনের জমানো টাকা দিয়ে স্ক্যানারগুলো কিনেছিলাম, এই একটি স্ক্যানারের মূল্য আমার পরিবারের পুরো মাসের খরচের সমান। এই বলে সে মেয়েটির কাছ থেকে স্ক্যানারটি ফেরত নেয়। ক্রিস তার অফিসের নিচে প্রতিদিন সে মিস্টার টুইটেলের সাথে দেখা করত এবং পরিচিত হবার চেষ্টা করত, যাতে ইন্টারভিউ বোর্ডে সে সুবিধা নিতে পায়, কিন্তু মিস্টার টুইটেল তাকে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে চলে যায়। ক্রিস সামনে একই রোডে যাওয়ার বাহানা দিয়ে টুইটেলের ট্যাক্সিতে উঠে পড়ে, যেন সে টুইটেলের সাথে আরো সময় নিয়ে কথা বলতে পারে। কিছুক্ষণ যাবার পর টুইটেল নেমে গেলে ক্রিস দেখে $180 ট্যাক্সি ভাড়া চলে এসেছে, কিন্তু তার কাছে ছিল মাত্র $15। সে ড্রাইভারকে বলে সামনে মোড়ে তাকে নামিয়ে দিয়ে সামনে এসে সে ট্যাক্সির দরজা খুলে দৌড়ে পালাতে থাকে। ড্রাইভার তার পিছু করতে থাকলে সে মেট্রো স্টেশনে পৌঁছে যায়। সে ট্রেনে উঠতেই দরজা বন্ধ হয়ে যায় এবং তার স্ক্যানার মেশিনটি বাইরেই রয়ে যায়। ক্রিস সেটি ছাড়াই বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ একটি মেশিন হারানো মানে তার 1 মাসের খরচা তাকে ম্যানেজ করতে হবে। বাড়ি ফেরার পর সে দেখে তার জন্য আরো একটি দুঃসংবাদ অপেক্ষা করছিল, কারণ লিন্ডা তার ছেলে সহ ক্রিসকে ছেড়ে চলে গিয়েছে। শেষবারের মতো সে তার ছেলে
ছেলেকে দেখতে পায়নি। এমন অবস্থায় তার কাছে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় সে ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছে। পরদিন সে লিন্ডার সাথে দেখা করতে যায় যেখানে সে কাজ করত। তাদের ছেলে ক্রিস্টোফারকে কে রাখবে এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর ক্রিস সন্ধ্যায় ডে কেয়ারে গিয়ে তার ছেলেকে তার সঙ্গে নিয়ে আসে। সেদিন রাতে তাদের বাড়িওয়ালা বলে তারা 3 মাস যাবৎ ভাড়া না দেওয়ায় তিনি বাসাটি অন্য কারো কাছে ভাড়া দিয়ে দিতে চান। ক্রিস তাকে অনুরোধ করে 7 দিনের সময় নেয়। পরদিন সকালে ক্রিস যখন তার বাসার দেয়াল রং করছিল, পুলিশ তাকে ধরে নিয়ে যায় কারণ সে বেশ লম্বা সময় ধরে তার গাড়ির পার্কিং চার্জ দিতে পারেনি। ক্রিস অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ পরদিন সকালে তার ইন্টারভিউ, আর অপরদিকে ক্রিস্টোফারকে বাসায় দেখাশোনা করার কেউই নেই। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে লিন্ডাকে ফোন করে এবং ক্রিস্টোফারের খেয়াল রাখতে বলে। পরদিন সকাল 10টা বাজে তার ইন্টারভিউ থাকলেও পুলিশ তাকে 9:40 ছেড়ে দেয়। ক্রিস সঙ্গে সঙ্গে দৌড়ে তার অফিসে পৌঁছায়। অফিসের সবাই তার দিকে অবাক চোখে তাকায় কারণ তার পুরো শরীর ছিল রঙে ভরা এবং সে একটিমাত্র জিন্স পরেছিল। সরাসরি পুলিশ স্টেশন থেকে আসায় এভাবে আসতে বাধ্য হয়েছে কারণ পুলিশ তাকে এই অবস্থায় আটক করেছিল। সে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করতে থাকে, তাকে ডাকা হলে সে ভিতরে আসে। ইন্টারভিউ বোর্ডে থাকা সবাই তার রং মাখা শরীর দেখে অবাক চোখে তাকায়। ক্রিস তাদেরকে সততার সহিত সব খুলে বলে যে গতরাতে তার সাথে আসলে কি ঘটেছিল। বোর্ডে থাকা একজন ডিরেক্টর তাকে প্রশ্ন করে, ধরো তোমার কেমন লাগবে যদি তুমি একজন বিনা শার্টওয়ালা লোককে চাকরিটা দিয়ে দাও? ক্রিস অনেক চালাকির সাথে উত্তরে বলে সে অবশ্যই একটি ভালো প্যান্ট পরেছিল যার জন্য আমি তাকে সিলেক্ট করব। তারা সবাই হাসতে থাকে এবং তাকে ট্রেনিং এর জন্য সিলেক্ট করে। ক্রিস বেরিয়ে আসে, তবে খুশি না হয়ে বরং সে চিন্তিত হয়ে পড়ে কারণ সে জানতে পারে ট্রেনিং চলাকালীন 6 মাস তাকে কোনো বেতন দেওয়া হবে না এবং ট্রেনিং শেষে মাত্র একজনকেই চাকরিটি দেওয়া হবে। সে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে সেই ট্রেনিং এ অংশগ্রহণ করবে কি না। এদিকে লিন্ডা, যে কিনা মাঝে মাঝে আসতো ক্রিস্টোফারের দেখাশোনা করতে, সে ক্রিসকে জানায় তার নিউ ইয়র্কে একটি রেস্টুরেন্টে জব হয়ে গিয়েছে এবং সে সেখানেই চলে যাবে। পরদিন ক্রিস ছেলেকে ডে কেয়ার থেকে নিয়ে বাড়ি ফিরে দেখে বাড়ির মালিক তাদের মালামাল বাইরে বের করে রেখেছে, কেননা সে 7 দিন সময় নিয়েছিল, তার মধ্যে সে ভাড়া দিতে পারেনি। ক্রিস প্ল্যান করেন তাকে আগামী 6 মাস চলার জন্য 6টি স্ক্যানার বিক্রি করতে হবে এবং তিনি ট্রেনিংটিও করতে থাকবেন। সে তার ছেলেকে নিয়ে একটি ছোট 1 রুমের ঘরে উঠে যান যেখানে খরচ কম হবে। আর এখান থেকেই শুরু হয় ক্রিস জর্ডানের জীবনের দ্বিতীয় সংগ্রাম। সে প্রতিদিন ট্রেনিং করত এবং এর বাইরের সময়টুকু স্ক্যানার বিক্রির জন্য শহরের বিভিন্ন জায়গায় ছুটত। অন্যরা যে কাজ 8 ঘন্টায় করত, ক্রিস সেটা 6 ঘন্টায় শেষ করত কারণ ক্রিস্টোফারকে প্রতিদিন 4টায় ডে কেয়ার সেন্টার থেকে নিয়ে আসতে হতো। ট্রেনিং এর শুরুতে তাদের কয়েকদিন শেয়ার বাজারের ধারণা দেওয়া হয় এবং পরে একটি লিস্ট দিয়ে বলা হয় তালিকার ব্যক্তিদের তাদের কোম্পানিতে শেয়ার কেনার জন্য রাজি করাতে। যে বেশি শেয়ার বিক্রি করতে পারবে ট্রেনিং শেষে সেই একজনকেই চাকুরিটি দেওয়া হবে। ক্রিস দিন রাত পরিশ্রম করে কাজটি করতে থাকে। সে তার কান থেকে ফোন সরাতো না এবং পানীয় পান করতো না, অফিসে যেন তার অতিরিক্ত সময় নষ্ট না হয়। এভাবেই সে ট্রেনিং, ক্রিস্টোফার ও তার সেলসম্যানের কাজটি করতে থাকে, যার জন্য তাকে প্রতিদিন শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াতে হতো। ক্রিস শর্ত পূরণের জন্য লিস্টের সকল কাস্টমারকে ফোন করত কিন্তু আশানুরূপ ফলাফল পেত না। একদিন সে বিরক্ত হয়ে একটি কোম্পানির সিইও ওয়াল্টার রবিনকে ফোন করে। সে ক্রিসকে বলে 20 মিনিটের মধ্যে তার অফিসে গিয়ে তাদের সিস্টেম সম্পর্কে ধারণা দিতে। ক্রিস অনেক খুশি হয় এবং দ্রুত রওনা দেয়, কিন্তু তার বস কিছু কাজ দেওয়ায় সে ওয়াল্টারের অফিসে পৌঁছাতে ব্যর্থ হয়। এত ব্যস্ততার মাঝেও ক্রিস তার ছেলেকে পর্যাপ্ত সময় দিত, তাকে ঘুরতে নিয়ে যেত, রেস্টুরেন্টে খাওয়াতো, খেলাধুলা করাতো। একদিন খেলার মাঝে ক্রিস তার ছেলেকে বলে, ক্রিস্টোফার, যদি তোমার কোনো স্বপ্ন থেকে থাকে তাহলে পূরণ করার দায়িত্ব তোমার নিজের। কখনো কাউকে এটা বলতে দিও না যে তুমি এটা করতে পারবে না। ক্রিস্টোফার ছোট ছিল অনেক, সেই কথাটার পুরো অর্থটা না বুঝলেও এই শব্দটি ছিল পুরো সিনেমার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন। ক্রিস সাপ্তাহিক ছুটিতে একদিন স্ক্যানার বিক্রি করতে বের হলে সে ওয়াল্টারের বাসার সামনে দিয়ে যাবার সময় তার সাথে পরিচিত হয় এবং ওই দিন তাকে অপেক্ষা করানোর জন্য ক্ষমা চায়। যদিও ওয়াল্টার খুব বেশি অপেক্ষা করেনি সেদিন, তাই সে খুব ইমপ্রেস হয় এবং ক্রিসকে ফুটবল ম্যাচ দেখার আমন্ত্রণ জানায়। ক্রিস সাথে সাথে হ্যাঁ বলে দেয় কারণ সে ওয়াল্টারের সাথে বেশি সময় কাটাতে চায়, যেন সে তার কাছে শেয়ার বেচতে পারে। তারা একসাথে ফুটবল ম্যাচটি দেখে
দেখে এবং অনেক আনন্দ করে, কিন্তু শেষে ওয়াল্টার ক্রিসকে না বলে দেয় শেয়ার কিনতে। কিন্তু ক্রিস মন খারাপ না করে ম্যাচ দেখতে আসা অন্যান্যদের সাথে পরিচিত হয়ে নিজের নম্বর আদান প্রদান করতে থাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যেন ক্রিসের পিছু ছাড়ছিলই না। সে বাড়ি ফিরে দেখে তার ট্যাক্স না দেওয়ার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয় এবং সে দেউলিয়া হয়ে যায়, এবং তার বাড়ির মালিকও আসবাবপত্র বাইরে বের করে রেখেছে। ক্রিস কোনো রাস্তা না পেয়ে তার ছেলেকে নিয়ে মেট্রো স্টেশনে চলে যায়। সে কোনো পথ না পেয়ে ক্রিস্টোফারকে খেলার ছলে স্টেশনের বাথরুমে ঢুকে সেখানে ভিতর থেকে লাগিয়ে দেয় এবং তাকে ঘুমিয়ে দেয়। কিছুক্ষণ পর বাইরে থেকে কেউ একজন দরজা নাড়া দিচ্ছিল। ক্রিস তার ছেলের কান চেপে ধরে দেয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। পরদিন সকালে ক্রিস তার অফিসে একটি কাস্টমারের সাথে কথা বলছিল। হঠাৎ কোম্পানির এমডি তাকে ইন্টারভিউয়ে ডাক দেয়, কারণ এটাই ছিল ক্রিসের ট্রেনিং এর শেষ দিন। ক্রিস ফর্মাল ড্রেসে সুন্দরভাবে ইন্টারভিউ বোর্ডে যায়। ইন্টারভিউ বোর্ডে থাকা সবাই ঠাট্টা করে বলে, ক্রিস আজ নতুন জামা কাপড় পরে এসেছো? ক্রিস বলে, হ্যাঁ, কারণ আজ এখানে আমার শেষ দিন, তাই পরিপাটি পোশাক পরে এসেছি। কোম্পানির এমডি বলে, হ্যাঁ ক্রিস, আজ তোমার শেষ দিন, কেননা কাল থেকে তোমার প্রথম দিন শুরু হতে চলেছে। তুমি এখন থেকে এখানকার ফুল টাইম এমপ্লয়ি। ক্রিস যেন নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। খুশিতে সে কেঁদে ফেলে, সে আনন্দে লাফাতে থাকে। কয়েক বছর পর ক্রিস 1987 সালে একটি ইনভেস্টমেন্ট কোম্পানি দেয়, আর 2006 সালে সেই কোম্পানির কিছু শেয়ার বিক্রি করে সে হয়ে যায় আমেরিকার মাল্টিমিলিয়নিয়ারদের একজন। প্রিয় দর্শক, বড় হওয়ার স্বপ্ন যদি আপনার ভিতরে থাকে, তাহলে হাজারো বাধার মাঝে ধৈর্য ধরে পরিশ্রম করলে নিশ্চয়ই সেই স্বপ্ন পূরণ হবে। পার্সুট অফ হ্যাপিনেস সিনেমাটি আমাদেরকে এটি শিখিয়েছে।